হয়েছিল। দিলীপ বাবু, আপনারা ডিএম অফিসে যাবেন, অন্যদিকে দাঁড়িয়ে এসএসসি ভবনের বাইরে চাকরি প্রার্থীরা তারা অনশন করছেন, পুলিশ চাকরি প্রার্থীদের উপর র্যাফ নামাতে পারে, লাঠিপেটা করতে পারে, আর এদিকে রোহিঙ্গাদের ধরতে পারে না। ওটাই তো আমাদের প্রশ্ন। রোহিঙ্গা অনুপ্রবেশকারীরা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে দাপিয়ে বেড়াচ্ছে, হাওড়ায় মন্দির ভাঙছে, মূর্তি ভাঙছে, বিজেপির অফিস ভাঙছে, দোকানপাট লুট করছে, থানা জ্বালিয়ে দিচ্ছে, তখন পুলিশের লাঠি জ্বালাবার হিম্মত নেই। আমরা উত্তরপ্রদেশে দেখেছিলাম এই যে গুন্ডা মাফিয়া আতিক, আপনিও বলছিলেন আতিকের কথা, আতিকের কি পরিণতি হয়েছিল? সেটা উত্তরপ্রদেশে হতে পারে, কিন্তু পশ্চিমবাংলায় হতে পারে। যদি কাশ্মীর থেকে আরম্ভ করে উত্তরপ্রদেশ আসতে পারে, এখানেও আসবে। তো সেই জন্য এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখানকার বহু নেতা গরম গরম ভাষণ দিচ্ছেন। তারা মনে রাখুন, এটা ভারতবর্ষের বাইরে নয় পশ্চিমবাংলাটা, এখনো বাংলাদেশ হয়ে যায়নি। এখানেও বুলডোজার হতে পারে, এখানেও আতিক মোহাম্মদ হতে পারে। রাজ্যের বিভিন্ন প্রান্তে, সেটা বীজপুর হোক বা অন্যত্র, বিজেপি কর্মীদের উপর আক্রমণ হচ্ছে। আরো একবার নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের উপর মারধর শুরু। ইলেকশন এলেই পরিস্থিতিটা তৈরি হয়। যেমন মমতা ব্যানার্জি 16 ইলেকশন, 19-এর ইলেকশন, এর আগে এই সমস্ত টিচারদের নিয়োগ করেছিলেন, এদের পরীক্ষার রেজাল্ট বার করেছিলেন এবং তাদের দিয়ে খাটিয়ে, তারপরে এই গত 21-এর ইলেকশনে এই টিচারদের দিয়ে ডিউটি করিয়ে, রিগিং করিয়ে উনি ভোটে জিতেছিলেন, লোভ দেখিয়ে দেখিয়ে, আর তারপরে তাদেরকে গলা ধাক্কা দিলেন। ঠিক সেরকম ইলেকশন এলে হিন্দু সমাজকে ভয় দেখানোর চেষ্টা হয়, যাতে তারা বেরিয়ে ভোট না করে। তাই চেষ্টা হচ্ছে, কিন্তু দেখেছেন মোথাবাড়িতে যেভাবে হিন্দুরা প্রতিবাদ করেছে, সারা পশ্চিমবাংলায় এটা। আপনি বলছেন হিন্দু সমাজকে ভয় দেখানোর কথা। গতকালকে শহর কলকাতাতে বাস থেকে গেরুয়া ধ্বজ খুলে দিতে বাধ্য করা হয়েছে, হাওড়াতে গাড়ি ভাঙচুর করা হয়েছে ব্যবসায়ী, পুলিশ মন্ত্রী চুপ। বহু জায়গায় ঈদের মিছিলেতে আমরা দেখেছি হামাসের পতাকা ঘুরছে, ফিলিস্তিনের পতাকা ঘুরছে, কিন্তু রামনবমীর পতাকা কলকাতার গাড়িতে খুলে দেওয়া হবে, আর এখানে ফিলিস্তিনের পতাকা উঠবে। এটা কি পুলিশ দাঁড়িয়ে দেখছে কেন? নাকি হামাস রাজত্ব করছে নাকি? এটাকে মমতা ব্যানার্জিকে উত্তর দিতে হবে। এবং আরো একটা জিনিস, যেটা অনেকেই বলছেন হয়তো ভারতের জন্য বিরাট একটা প্রয়োজনীয় পদক্ষেপ ছিল, সেটা হচ্ছে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশ রফতানি করতে পারবে না। যেভাবে মোহাম্মদ ইউনূসরা বারবার উস্কানি দিচ্ছেন সীমান্তবর্তী এলাকা, আপনারা বারবার বলেছেন, কিভাবে দেখছেন পদক্ষেপটা? এই যে ঘটনা ঘটছে, জঙ্গিপুরে হয়েছে, একাধিক জায়গায় দেশ বিরোধী শক্তি সক্রিয় হয়েছে। আগামী 26-এ নির্বাচন ঠিক কিভাবে হয় সেই দিকে আমাদের নজর থাকবে। ভাস্কর, আমরা দিলীপ বাবুর কাছে ফের যাওয়ার চেষ্টা করব, সেই পরিস্থিতির উপর নজর রাখার চেষ্টা করব। আপাতত তোমার ধন্যবাদ। একদিকে যখন মালদায় দিলীপ ঘোষ ডিএম অফিস ঘেরাও করছেন, তখন অপরদিকে এই মুহূর্তে বড় ব্রেকিং, শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি এবার যাবেন মোথাবাড়িতে আক্রান্তদের সঙ্গে দেখা করতে। আপনাদেরকে জানিয়ে রাখি, এবার দেখা করতে যাবেন মোথাবাড়িতে আক্রান্তদের সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আদালতের অনুমতি নিয়ে তিনি সেখানে যাবেন। এই মুহূর্তে যে আপডেট আসছে, মোথাবাড়িতে গিয়ে দেখা করবেন আক্রান্তদের সঙ্গে। মিছিলে থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষও, সেই মিছিলেও থাকবেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজকে মোথাবাড়ি যাবেন শুভেন্দু অধিকারী। আমি আরো বিস্তারিত জানবো, সুখেন্দুর কাছে যাব। সুখেন্দু আমাদের প্রতিনিধি রয়েছেন। সুখেন্দু, মোথাবাড়ির অশান্তি আমরা দেখেছি, সেখানে আমরা পুলিশকে এত সক্রিয় ভূমিকায় দেখিনি। আজকে শিক্ষকদের বিরোধিতায় যে সক্রিয় ভূমিকায় পুলিশকে দেখতে পাওয়া যাচ্ছে, শেষ পর্যন্ত আদালতের অনুমতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতাকে সেখানে পৌঁছতে হচ্ছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতিটা ঠিক কি? একেবারে দেখো সৃজিতা, রাজ্যের বিরোধী দলনেতা এর আগে যতবারই বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলেছেন বা বিভিন্ন পথসভা বা বিভিন্ন মিছিল করার কথা বলেছেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা দেখেছি যে আদালতের অনুমতি নিতে হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আজ এই মোথাবাড়ি আসার জন্য তাকে কিন্তু আদালতের, অর্থাৎ কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে। এবং তিনি আসলে আসতে চেয়েছিলেন 12 তারিখ, অর্থাৎ আগামীকাল হনুমান জয়ন্তীর দিন তিনি মোথাবাড়িতে আসতে চেয়েছিলেন এবং সেইভাবেই আদালতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু আদালত পরিষ্কার জানিয়ে দেয় যে না, হনুমান জয়ন্তীর দিন নয়, আজকে অর্থাৎ 11 তারিখে তিনি মোথাবাড়ি যেতে পারবেন। এবং সেই জন্য একাধিক শর্ত তার উপর আরোপ করা হয়েছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুধুমাত্র একজন বিধায়ক এবং নিরাপত্তা রক্ষী নিয়ে মোথাবাড়িতে যেতে পারবেন এবং তিনি যে 4টে জায়গায় যাওয়ার কথা বলেছেন, সেই 4টে জায়গাতেই যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা জানা যাচ্ছে যে অশোক দিন্দাকে সঙ্গে নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু
শুভেন্দু অধিকারী মোথাবাড়ি আসছেন এবং সেখানে তার জন্য আদালত সময়সীমা বেঁধে দিয়েছে সকাল 10টা থেকে দুপুর 3টে। সকাল 10টা থেকে দুপুর 3টে এই সময়সীমার মধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অশোক দিন্দা যে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে নিয়ে তিনি কেবলমাত্র দেখা করতে পারবেন আক্রান্তদের সঙ্গে। আমরা দেখেছি যে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল মোথাবাড়ি এবং সেই আক্রান্তদের সঙ্গে তিনি দেখা করবেন এবং কোনো রকম সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি কোনো রকম রাজনৈতিক ভাষণ বা কোনো রকম পথসভা বা মিছিল তিনি করতে পারবেন না, শুধুমাত্র আক্রান্তদের সঙ্গে কথা বলতে পারবেন এবং সেটাও সময়সীমা সকাল 10টা থেকে দুপুর 3টে। এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা ইতিমধ্যেই পুলিশের মালদার এখানে জেলা পুলিশের কাছে এসে পৌঁছে গিয়েছে এবং সেই মতো সব রকমের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য রাজ্যের ধন্যবাদ সুখেন্দু। আমরা যেটা আমরা জানতে পারলাম যে কোন রকম রাজনৈতিক ভাষণ নয়, কোন রকম পথসভা নয়, শুধুমাত্র আক্রান্তদের সঙ্গে দেখা করতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর সেই মতোই আজকে তার যাত্রা, সেই দিকে আমাদের নজর থাকবে। তবে আপনাদেরকে একদিকে যেমন চাকরিহারা শিক্ষক, মোথাবাড়ি কাণ্ড ইত্যাদি, ওয়াকফ নিয়ে প্রতিবাদ ইত্যাদির দিকে যেমন আমরা নজর রাখছি, তার পাশাপাশি আরো অন্যান্য খবরের দিকে নজর রাখবো। সরাসরি চলে যাব স্টুডিওতে পৌলমীর কাছে। একদমই সৃজিতা, আমরা দেখেছি গোটা রাজ্য জুড়ে একের পর এক খবরের ঘন ঘটা, ঠিক তেমনই গোটা দেশ জুড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেগুলোতে আমরা নজর রাখবো এক ঝলকে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন নীতিন গাডকারি। একেবারে ধুতি পাঞ্জাবি পরে সম্পূর্ণ সনাতনী বেশে মন্দিরে পুজো দিলেন তিনি। মহাদেবের মাথায় জল ঢালতেও দেখা গেল কেন্দ্রীয় মন্ত্রীকে। মহাদেবের কাছে দেশের আরো উন্নতি কামনা করেছেন। পুজো দিয়ে বেরিয়ে বললেন মন্ত্রী। তামিলনাড়ুর চেন্নাইতে শহীদ স্মারকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। সেনা আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। লখনৌর এক বৈদ্যুতিন যন্ত্রাংশ তৈরির কারখানায় বিধ্বংসী আগুন। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, ধোঁয়ায় ঢেকে যায় আশেপাশের এলাকা। দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গরমের শুরুতেই পর্যটকদের ভিড় জম্মু কাশ্মীরে। ডাল লেকে শিকারা চড়তেও দেখা গেল বহু পর্যটককে। কাশ্মীরের বাকি পর্যটন কেন্দ্রগুলিতেও পা ফেলার জন্য নেই। রাজস্থানের উদয়পুরে চিড়িয়াখানায় পশুদের গরমের সঙ্গে মোকাবেলা করতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। প্রত্যেকটি খাঁচার সামনে বসানো হয়েছে কুলার, থাকছে বিশেষ স্নানের ব্যবস্থা, থাকছে বিশেষ ধরনের খাবার। রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামীর বিরুদ্ধে রাজ্য সরকারের করা অভিসন্ধিমূলক এফআইআরটি নিয়ে কলকাতা হাইকোর্ট তারা প্রশ্ন শুধু করেনি, সেইটাকে কোয়াশ করে দিয়েছে। 2020 সালের একটি মামলা, সেখানে একজন বক্তা সে অর্ণব গোস্বামীর শোতে এমন কিছু কুরুচিকর মন্তব্য করেছে যেটা নিয়ে অর্ণব গোস্বামী সঞ্চালক হিসেবে বারণ শুধু করেনি, টেলিভিশনের ভাষায় যে ডিসক্লেমার বা গ্রিড লাইনসে লিখি সেটাও লিখেছি। তারপরেও অর্ণব গোস্বামীকে বা রিপাবলিক বাংলাকে হেনস্থা করবার দায়িত্ব নিয়ে ফেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক সব সত্য সামনে তুলে আনছে, তাতেই গোসা হয়েছে। যে পুলিশ রিপাবলিক নেটওয়ার্কের নামে মিথ্যা মামলা করে তাদের আরেকবার মুখ পুড়ল। কলকাতা হাইকোর্টে রীতিমতো থাপ্পড় খেলো কলকাতা পুলিশ এবং রাজ্য সরকার।